ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের আজ 179তম পর্ব, নতুন বছরের দ্বিতীয় রবিবার। আপনাদের সামনে নিবেদিতার ভারত দর্শন তার স্বমহিমায় এগিয়ে চলেছে। যাদের শুভেচ্ছায় তাদের প্রতি শ্রদ্ধা, নমস্কার। অবশ্যই প্রবৃত্তবাবুর পরিবারের প্রতিও সমশ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করি। নিবেদিতার ভারত দর্শন আমার কাছে একটি আবেগের প্রাণকেন্দ্র। নিবেদিতাকে নিয়ে যদি চিন্তা করার জন্যেই শুধু কি চিন্তা করতাম, তাহলে বোধহয় এ অনুভূতি থাকতো না। যখন হৃদয়, মন, প্রাণ সমস্ত কিছু নিবেদিতা কেন্দ্রিক করতে পেরেছি, জানি না সেটা কতখানি সার্থক রূপ দিতে পেরেছি, কিন্তু মনের একটা গভীর উচ্ছ্বাস, আনন্দে নিজেকে গর্ব অনুভব করার সুযোগ পেয়েছি, এটুকু অন্তত বলতে পারি। আমরা ছিলাম ইতিহাসেরও ইতিহাসে। নিবেদিতার ভারত দর্শনে নিবেদিতার হয়ে ওঠার যে মর্মস্পর্শী কাহিনী, সেখানে কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছিলাম। নিজের চেষ্টায়, নিজের আগ্রহে সেই সমস্ত অজানা তথ্যগুলিকে বিভিন্ন জায়গায় যেভাবে মুক্তোর মতো ছড়িয়ে রয়েছে, সেগুলিকেই আপনাদের সামনে তুলে ধরার আমার প্রয়াস সার্থক হোক আপনাদের আশীর্বাদে এবং সর্বোপরি নিবেদিতার আমার প্রতি স্নেহ ভালোবাসায়। তার কৃপা না পেলে তাকে নিয়ে এইভাবে এগোতে পারতাম না। এটাই আমার সবচেয়ে বড় আনন্দের। এর আগের দিনে ছিলাম, নিবেদিতার বাবার শরীর চলে যায়। 1877 খ্রিস্টাব্দে মাত্র 34 বছর বয়সে স্যামুয়েলের জীবন অবসান হয়। মৃত্যুর আগে তিনি স্ত্রীকে যা বলে গিয়েছিলেন, এটা সবাই আমরা মুখে মুখে আলোচনা করে থাকি, যে জীবনে একটা মহৎ আহ্বান নাকি মার্গারেটের জন্য আসবে, যেটি তার বন্ধুও মার্গারেটকে নাকি বলেছিল, এবং উদ্গ্রীব হয়েছিল মার্গারেট। বাবার প্রত্যাশা, মায়ের আবেগ, বাবার বন্ধুর একটা সঠিক ভাবনা যেটা তাকে সমৃদ্ধ করেছিল, সেটাকে সামনে রেখে নিবেদিতা গভীর আগ্রহের সাথে অপেক্ষা করছিল। কবে সে আহ্বান আসবে, সেটা কোথা থেকে আসবে, এমন একটি আধ্যাত্মিক জগৎ থেকে আসলো, সেটি ভবিষ্যৎ নিবেদিতায় পৌঁছাতে সাহায্য করেছিল। স্যামুয়েলের মৃত্যুর পরেই জননী মেরি মার্গারেটের বাকি 3 নাবালক ভাই বোনকে নিয়ে এক অভাবের সংসারে নিত্যদিনের অন্ন সংগ্রহের, নিত্যদিনের জীবিকায় নিবেদিতাকে অতিষ্ঠ করে তুলল। সে জ্বালা অসহনীয় হয়ে উঠল। তিনি তার পিতা স্যামুয়েল সামান্য যাজনগিরি করে চার্চে যা পেতেন হয়তো চলে যাচ্ছিল, কিন্তু তার অবর্তমানে তাদের পরিবারের ওই 3টি সন্তান, 4টি সন্তান বলতে পারে, তার স্ত্রীকে নিয়ে 4 জনের পরিবার কিভাবে ভাবিকালকে স্বাগত জানাবে বা ভাবিকালকে তারা বরণ করে নেবে,
তাদের নিজেদের জীবনের সমস্ত ইচ্ছে অনিচ্ছেগুলিকে সাথে করে নিয়ে এগিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু নিবেদিতার একটা বড় ভূমিকা আসবে এবার। কারণ তিনি যে বাড়ির বড় সন্তান। স্ত্রী স্যামুয়েলের অর্থাৎ নিবেদিতার মা মেরি, তিনি ওই পরিবারের যে দারিদ্রতার একটা বাতাবরণ তৈরি হয়ে গেছে, সে একটা ভীষণ জ্বালা অসহ্যনীয় তিনি তার পিতা হ্যামিল্টনের শরণাপন্ন হলেন। অর্থাৎ মার্গারেটের মামা দাদু, তিনি একটি বিখ্যাত ফিগার, কিন্তু আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামের প্রথম সারির স্বাধীনতা সংগ্রামী বলে পরিচিত সেই হ্যামিল্টন। তিনি খুব নামজাদা মানুষ, অর্থশালী মানুষ, পরিবারের সম্ভ্রান্ততায় তার একটা ইমেজ রয়েছে। তার কন্যা মেরি অর্থাৎ মার্গারেটের মা, বাবার কাছে তারও কিছু প্রত্যাশা থাকে। স্বামী অকালে চলে গেছে, এই তিনটি বাচ্চা শিশুদের নিয়ে কি করে সে সংসার জীবনটিকে অতিবাহিত করবে, এই চিন্তায় যখন তিনি দুশ্চিন্তার মধ্যে পথ চলছেন বা দিন কাটাচ্ছেন, তখন হ্যামিল্টন সাহেব, তিনি অবসরপ্রাপ্ত কর্ক ব্যবসায়ী এবং একজন বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবেই তাকে সবাই চেনে। তিনি আইরিশ ওই হোম রুল যে আন্দোলন, সেখানে তিনি যোগদান করেছিলেন এবং ছিলেন যুব আয়ারল্যান্ড তার এক মাথা। এই দাদুর সাহচর্য এবং সংসব পরবর্তীকালে আমরা দেখব মার্গারেটকে দেশাত্মবোধী এক ধারণার মধ্যে পৌঁছে দিয়েছিল। তার মধ্যে জাগিয়েছিল নিগুড় একটা দেশপ্রেম। তারই প্রতিচ্ছবি, ইনকার্নেশন পরবর্তীকালে ভারতবর্ষে আমরা খুঁজে পাব। নিবেদিতার রূপে কিভাবে এদেশের স্বাধীনতা সংগ্রামীদের তিনি সঙ্গ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন এবং তাদেরকে মায়ের মতো স্নেহ দিয়ে তাদেরকে আগলে আগলে রেখেছিলেন। ব্রিটিশ বন্ধুদের সাহায্যে কারো জেল আটকেছেন, কাউকে সময়ে বলে দিয়েছেন কোথায় তারা লুকিয়ে রয়েছেন, পুলিশ এসে তাদেরকে অত্যাচার করার আগেই ছাড়া পেয়ে পালিয়ে গেছেন। এগুলি নিবেদিতা করেছেন। তার দেশপ্রেম তার দাদুর তথা মামা দাদু হ্যামিল্টনের কাছ থেকে যা তিনি সঞ্চয় করেছিলেন, সেগুলো যেন পরবর্তীকালে তার জীবনকে আলোর সন্ধান দিয়েছিল। মার্গারেট এবং তার বোন মেরি হ্যালিফ্যাক্স স্কুলে ভর্তি হলেন ও সেখানে জায়গাও পেলেন স্কুল বোর্ডিংয়ে। ছেলেবেলা থেকেই আবেগময়ী ছিলেন এই মার্গারেট। তার সমস্ত কাজে আবেগের স্পর্শ দেখা যেত। লিখতে ভালোবাসতেন, খুব অল্প বয়স থেকেই লেখার দিকে তার একটা ঝোঁক। ডায়েরি লিখতেন, বিশেষ করে কিশোরী বয়সেই স্কুল পত্রিকাতে, ম্যাগাজিনে, বিভিন্ন জায়গায় লেখায় হাত পাকা করতে থাকেন। কিন্তু কবিতা নয়, অল্প বয়স থেকেই সমবয়সী সকলকে জুটিয়ে এনে বক্তৃতা দিতে ভালোবাসতেন তিনি। তার বলার বিষয়ের এক বড় অংশ জুড়ে থাকত প্রকৃতি আর মনের ফুল। নিজের মায়ের মতো অসাধারণ সুন্দর গল্প বলতে পারতেন এই মার্গারেট। সহজেই তার সঙ্গিনীদের আকর্ষিত করতে পারতেন তিনি। তার বলার ভঙ্গি এত সুন্দর, সবাই তাতে আকৃষ্ট হতেন এবং সকলের প্রিয় হয়ে যেতেন তিনি। ভাসিয়ে নিয়ে যেতে পারতেন
এক রূপকথার দেশে তার বন্ধু বান্ধবীদের পড়তে খুব ভালোবাসতেন, ইতিহাস বিশেষ করে। তার ভালো লাগা ছিল শেক্সপিয়ার, মিল্টনের মতো কবির কবিতাগুলোকে। সেগুলো নিখুঁতভাবে পড়তেন, ভেতরে ঢোকার চেষ্টা করতেন, তা থেকে নির্যাস বার করে সেটি গদ্যের আকারে, সাহিত্যের আকারে তার লেখার মধ্যে, তার রচনার মধ্যে সেগুলো প্রকাশ পেত। এই হ্যালিফ্যাক্স স্কুলে তখন লাইব্রেরি ছিল না। দাদু হ্যামিল্টন অনেক বই কিনে দিতেন তাকে। দাদু তাকে শুধু সাহিত্যের বই দেননি, দিয়েছিলেন আইরিশ দেশভক্ত এবং বিপ্লবীদের বিভিন্ন গ্রন্থ, তাদের আন্তর্জাতিক সম্পর্কের কথা, যেটা নিবেদিতাকে সুদূর প্রসারী এক দেশপ্রেম তথা বিশ্বপ্রেমের চরণতলে নিয়ে এসে হাজির করে মার্গারেটকে। এই মার্গারেট দাদুর কাছে দেশপ্রেম যেমন পেয়েছিল, বিভিন্ন দেশের পত্র পত্রিকা, বিভিন্ন মহাপুরুষদের মধ্যেকার সমস্ত সাহিত্য, বিপ্লবী সভ্যতা এবং সংস্কৃতির জগতের মানুষদের অনেক চিন্তাভাবনা মার্গারেটকে এমনভাবে সমৃদ্ধ করছিল, ভাবিকালের নিবেদিতার ভিত্তিপ্রস্তর যেন ক্রমশ দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছিল। এই দাদুর দ্বারা বিভিন্ন সাহিত্যিক, শিল্পী, কবি, ঐতিহাসিক, দার্শনিকদের বিভিন্ন লেখা থেকে তার জীবনটি সমৃদ্ধ হচ্ছিল। হ্যালিফ্যাক্স স্কুলের অনুশাসন ছিল খুব কঠিন। ওখানকার প্রশাসন খুবই নিয়মানুবর্তিতা এবং সুশৃঙ্খলভাবে স্কুলের পরিধির মধ্যে যে কোনো ছাত্রছাত্রীর জীবনযাত্রাকে একটা সঠিক পথের সন্ধান দেখাচ্ছিল। ভিন্ন ধারার বালিকা এবং কিশোরী মার্গারেটকে সেই বোর্ডিং স্কুলে পড়াকালীন কিন্তু নানা ছোট ছোট বাধার সম্মুখীন হতে হয়েছিল। সেগুলো কিছু কিছু পাওয়া যায়, কিছু কিছু খুঁজে পেয়েছি আমি। দোষ না থাকলেও সব কিছুর জন্য তিনি নিজেকেই দায়ী করতেন এবং বিভিন্ন ভিত্তিহীন পাপবোধ থেকে নিজেকে মুক্ত করতে বারবার ছুটে যেতেন গির্জার কনফেশন বক্সে। কিন্তু এত কিছু সত্ত্বেও মার্গারেট ছিলেন মুক্ত বিহঙ্গের মতো স্বাধীন, উদার, স্বতন্ত্র এবং উদ্দীপ্ত। মার্গারেট তার বিকশিত চিন্তার মধ্যে নীল আকাশে উড়িয়ে দিতেন তার সুন্দর মুক্ত হৃদয়কে, অন্তরকে। হ্যালিফ্যাক্স স্কুলে প্রথমে প্রধান শিক্ষিকা মিস লেরেটের সঙ্গে মার্গারেটের কিছু অসুবিধার সৃষ্টি হলেও পরে কিন্তু মিস কলিন্স যখন এলেন স্কুলে, সমস্ত বাধাগুলো যেন দূরে সরে গেল এবং কলিন্স ওকে এত ভালোবাসত, সমস্ত ব্যাপারে স্কুলের সমস্ত ক্লাসের তাকেই যেন সবাই আইকন করতে পারে। সমস্ত ক্লাসের মার্গারেট যেন সবারই কাছে আদর্শ স্বরূপ হতে পারে। কলিন্স যেন তারই প্রতীক্ষায় থাকতেন এবং তাকে আগিয়ে দিতেন, সব রকম সুপরামর্শ দিয়ে তাকে সমৃদ্ধ করতেন। কি পড়াশোনায়, কি ম্যানারে, কি তার আচরণে, কি তার বহির্জগতের সাথে সম্পর্কের রূপরেখা তৈরিতে, সমস্ত দিক দিয়ে প্রভাবিত করত তার ওই নতুন শিক্ষিকা কলিন্স। তিনিই তাকে বিজ্ঞানের আলোক দেখান,
সমাধান করে দেন ওই সংবেদনশীলা বালিকার মধ্যে, তার হৃদয়ের মধ্যে যে অনেক অনেক প্রশ্ন, সে প্রশ্নের উত্তর যেন খুঁজে দিতেন ওই কলিন্স। মার্গারেট পরে তিনি জানিয়েছেন যে তিনি দেবতাকে খুবই শ্রদ্ধা করেন, কিন্তু তবু তাকে জানতে চান। বিস্মিতা মিস কলিন্স তাকে বাইবেল থেকে বিভিন্ন তথ্য পড়ে এবং গল্পের আকারে শোনাতো। মার্গারেট তার মনের ধারাগুলোকে পরিপুষ্ট করতে পারত ওই কলিন্সের বিভিন্ন নতুন নতুন চিন্তার সরবরাহে। কলিন্স তাকে ভালোবাসত ঠিকই, কলিন্স তাকে অনেক ভাবী কালের এক বিশিষ্ট সচেতক এক প্রজ্ঞায় পরিণত করতে চেয়েছিল। তিনি তাকে যেন কোলে পিঠে ঘষে মেজে তার উপযুক্ত এক ছাত্রী হিসাবে তাকে তুলে ধরতে চেয়েছিলেন। এলোমেলো ধারণাগুলো থেকে একটা নতুন দিশা খুঁজে পাওয়ার প্রয়াস তাকে সবসময় যেন সামনের দিকে আগিয়ে নিয়ে যেত। সব কাজেই তার হৃদয়াবেগ ছিল অপরিসীম, আবার তারই পাশে ছিল তার অনন্য সংযম। ভীষণভাবে ছেলেবেলা থেকে তিনি ছিলেন ভীষণভাবে নির্ভীক। মাত্র 11 বছর বয়সেই কিন্তু তিনি তার ছোট্ট ভাই রিচমন্ডকে নিয়ে একাই ফিল্ডউড থেকে আয়ারল্যান্ডে পৌঁছে গিয়েছিলেন। ছোট বোনকে নিয়েও একাই ট্রেনে চড়ে যেতেন হ্যালিফ্যাক্স স্কুলের বোর্ডিংয়ে। খুব অল্প বয়স থেকেই পথ চলা, ট্রেনে ওঠা, জাহাজে চড়া, ছেলেবেলা থেকেই আস্তে আস্তে তিনি যেন ভাবিকালের নিবেদিতা হয়ে ভারতবর্ষে বিচরণ করার উপযুক্ততা অর্জন করছিলেন। এগুলির মধ্যে খুঁজে পাওয়া যায়। এই যে ভাই বোনকে নিয়ে স্কুলে বোর্ডিংয়ে পৌঁছে যাওয়া, একাই গার্জেনের ভূমিকাটি পালন করা, এইভাবেই কিন্তু সময়ের সঙ্গে তিনি স্কুলের পরীক্ষায় উত্তীর্ণ হলে নিজে আয় করতে বদ্ধপরিকর। কারণ সংসার আর কতদিন দাদুর দ্বারা পরিচালিত হবে, তার লজ্জাবোধ হলো। পড়াশোনা শেষ করতে করতেই তার চিন্তা ভাবনার মধ্যে আসতে শুরু করলো কিভাবে মাকে নিয়ে এই 4 জনের সংসার, তার অর্থনৈতিক যে চাহিদা সেটা মেটাবার জন্য তাকে এগিয়ে আসতে হবে। কেন বাবার ভূমিকায় তাকেই যেন পরিবারের কর্তৃত্বের দায়িত্বভার গ্রহণ করতে হবে। বিশেষ করে অর্থনৈতিক দিকটা, বাকিটা মা সামলে নেবেন। দাদু হ্যামিল্টন সাহেবকে কতদিন সে আর তাদের নজরদারিতে সময় নষ্ট করতে দেখবেন। এই স্কুলের পরীক্ষায় উত্তীর্ণ হতে হতেই তার যে সংসার জীবনকে সমৃদ্ধ করার জন্য, মাকে সাহায্য করার জন্য, মাকে যাতে দায়মুক্ত করা যায়, তার জন্য তো নিজেকে অর্থ সংগ্রহ করতেই হবে। স্কুল ছাড়ার পরে মাত্র 18 বছর বয়সে তিনি বালিকাদের বোর্ডিং স্কুলে কাজ পেয়ে বোসউইকের পথে যাত্রা করেন। স্কুলের ছাত্রীদের তিনি ইতিহাস এবং সাহিত্য পড়াতেন। কি অল্প বয়সের মধ্যেই স্কুলের দায়িত্ব পেয়ে গেলেন। সেখানে তার কাজ ছিল ইতিহাস আর সাহিত্য পড়ানো, কিন্তু সব কিছুই নিজস্ব রীতিতে। তাদের ঘাড়ে গতানুগতিক পড়ার বোঝা না চাপিয়ে লক্ষ্য করতেন তাদের সম্ভাবনার গভীরতাকে
এবং সেটাকেই বিকশিত করার জন্য সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেন মার্গারেট। ফলে ছাত্রদের কাছে আকৃষ্টতার একটা জায়গা তৈরি করলেও ম্যানেজমেন্ট তথা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কিন্তু নিবেদিতার গ্রহণযোগ্যতা ততখানি রইল না। ক্রমে মার্গারেটের বুদ্ধি, মেধা, ব্যক্তিত্ব এবং স্বাধীন চিন্তন সহজেই কিন্তু অনেকেই আকৃষ্ট করতে আরম্ভ করল। বোসউইকের গির্জা এবং তার পাদ্রির সাহচর্যে এসে তার আধ্যাত্মিক দিকটাও খুলে গেল। আধ্যাত্মিক মনোভাবে দেখা ছিল এক বিরাট পরিবর্তন। এই যে আধ্যাত্মিক মনোভাবে বিরাট একটা পরিবর্তন দেখা দিল, সেটা কিন্তু ভাবিকালের ভারতবর্ষের মতো এক আধ্যাত্মিক দেশে, পবিত্র তীর্থভূমিতে এসে তার কাজ করার বোধহয় ভিত্তিপ্রস্তর স্থাপিত হচ্ছিল। ওইভাবেই ওই দেশে সবই তো ঈশ্বর নির্দিষ্ট। এই যে আধ্যাত্মিক মনোভাব তার বিকশিত হতে শুরু করলো, তাকে ক্যাথলিক ধারার প্রতি আকৃষ্ট করল। 1887-তে মার্গারেট বোসউইক থেকে এসে ঢুকলেন রাগবির একটা অনাথ আশ্রমে। সেখানে বিভিন্ন শ্রমিক শ্রেণীর মানুষের সন্তানেরা বড় হচ্ছিলেন। ওই অনাথ আশ্রমে কিছু দুঃখী অনাথ বালিকারা স্বেচ্ছাসেবীদের দেখাশোনার জন্য নির্দিষ্ট ছিলেন এবং এইভাবেই তারা বড় হয়ে উঠছিলেন। তাদের তিনি নানাভাবে উদ্বুদ্ধ করলেন, কিন্তু সেখানেই তিনি স্থির থাকতে পারলেন না। মাত্র 21 বছর বয়সেই চলে গেলেন রেক্সামের খনি অধ্যুষিত অঞ্চলে সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা হয়ে। ক্রমশ তার নিজের লক্ষ্যে এগিয়ে চলেছেন। ছাত্রছাত্রীদের নিয়ে কিভাবে 21 বছর বয়সেই ওই খনি অঞ্চলের শ্রমিকদের ছেলে মেয়েদের নিয়ে সেকেন্ডারি স্কুলের শিক্ষিকার দায়িত্ব পালন করছিলেন, সেটা এক খুবই মর্মস্পর্শী। নিজের জীবনকে সমৃদ্ধ করছিল, তার সাথে সাথে বাস্তব জীবনে শ্রমিক শ্রেণীর মানুষের সন্তানেরা, দরিদ্র পরিবার থেকে আসা এই ছোট্ট ছোট্ট ফুলের মতো মনগুলিকে তাদের মতো করে নয়, তাদের চিন্তার বিকাশ লাভের জন্য যা যা প্রয়োজন তাদের ইচ্ছে মতো বাঁধা ধরা বা গতানুগতিক শিক্ষার পদ্ধতিতে নয়, তাদের স্বাধীনভাবে নিজেদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে, তাদের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে, তাদের মন যেদিকে যায় সেদিকেই যেন মার্গারেট এগিয়ে দিতে সচেষ্ট হলেন। পরবর্তীকালে স্কুলের ছেলে মেয়েদের নিয়ে এই যে সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা, তার জ্ঞান পিপাসার সঙ্গে সঙ্গে তার মধ্যে মানব সেবার যে ব্যাকুলতা, সেটা আকুলতায় পরিণত হয় বিরাট পরিমাণে। রেক্সামের খনি অধ্যুষিত ঘিঞ্জি অঞ্চলের মাঝে ছিল একটা সেন্ট মার্চ চার্চ। সেটাকে কেন্দ্র করেই কিন্তু নিবেদিতা লেগে পড়লেন কাজে। স্কুলের কাজ সাঙ্গ করে তিনি দরিদ্র সেবায় আত্মনিয়োগ করলেন, কিন্তু সেখানেও সঠিক সাড়া পেলেন না। গির্জার স্বার্থান্বেষী মানুষেরা সহযোগিতা তো করলই না তাকে। বিক্ষুব্ধ মার্গারেট তার ব্যথা লিপিবদ্ধ করে নর্থ ওয়েলস গার্ডেনের
একটি পত্রিকায় একটি খোলা চিঠি দিয়ে নালিশ জানালেন। এই সময় তার জীবনে ক্ষণকালের জন্য এক বিশেষ মানুষের আগমন ঘটে, যেটা প্রত্যেক মানুষের একটা ইয়ং বয়সে যৌবনের তাড়নায় মানুষ যেমন দিগ্ভ্রান্ত হয়ে যায় এবং যা কিছু সামনে ভালো দেখে তাকেই জড়িয়ে ধরার চেষ্টা করে, নিবেদিতার জীবনেও মানুষের ওই গুণগুলো কিন্তু অল্প দিনের জন্য হলেও কিন্তু এসেছিল, একবার অস্বীকার করার উপায় নাই। নিবেদিতাও তেমন আকৃষ্ট হলেন একটি মানুষের দ্বারা। তার সঙ্গে পরিচয় হলো 23 বর্ষীয় ওই ওয়েলেসবাসী এক তরুণ ইঞ্জিনিয়ার যুবকের সঙ্গে। তার বাড়ি মার্গারেট মাঝে মধ্যেই যেতেন, স্নেহ পেতেন তার স্নেহময়ী বিদ্যা জননীর কাছ থেকে। মার্গারেট লিখলেন ও সেই লেখাগুলিকে ভীষণভাবে পছন্দ করতেন। আকৃষ্টতা বাড়ল মার্গারেটের প্রতি এবং লেখাগুলোকে, যেগুলো নিবেদিতা লিখতেন সেগুলোকে দুজনের মধ্যে ভাগ করে নিতেন আলোচনার মধ্যে। তার আকৃষ্টতা বাড়ল। যুবক সেগুলোকে সঠিক জায়গায় প্রকাশের জন্য সচেষ্ট হয়ে উঠলেন, কিন্তু বন্ধন মার্গারেটের জন্য কোনোদিনই ছিল না। তাহলে কি ভারতবর্ষে থেকে সুযোগ দিত? তিনি ছিলেন যে উৎসর্গীকৃতা এক সত্তা, তাই মনে হয় বিধি বাঁধলেন। যক্ষার মতো মারণ রোগে ধরল ওই যুবকটিকে। মার্গারেটের চোখের সামনে তিল তিল করে ক্ষয়িষ্ণু রোগে ছেলেটি অকালে ঝরে গেল। শুধু সে ঝরে গেল না, নিবেদিতার জীবনকেও মুক্ত করে দিল। কারণ মার্গারেট থেকে নিবেদিতায় পৌঁছাতে হবে যে তাকে যে যেতে হবে সুদূর পাড়ি দিয়ে। যদি সে সঙ্গী থাকতো, তাকে কষ্ট দিয়ে বা তা থেকে বিচ্ছিন্ন হয়ে তাকে ভারতমুখী হতে হতো, সেটা তার কাছেও কষ্ট বেদনার হতো। হয়তো নিবেদিতার সেই কষ্ট ঈশ্বর বোধহয়, তার আরাধ্য বোধহয় দিতে চাইছিল না বলেই তাকে অকালে টেনে নিলেন, যাতে মার্গারেটের রাস্তাটা প্রশস্ত হয়ে যায়। যে প্রশস্ততার মাঝে খুঁজে পাবে ভারতীয়ত্ব, আধ্যাত্মিকতা, তার দর্শন, তার সমাজ, তার ভালোবাসা, সর্বোপরি ভারত কন্যা দুহিতা সেবিকার রূপে তাকে অবতীর্ণ করার জন্য পথটিকে প্রশস্ত করে দিচ্ছেন যেন স্বয়ং ঈশ্বর, তার বিশ্বাসী অলমাইটি। নিবেদিতার ভারত দর্শন 179 পর্ব আজকে এখানে শেষ করি। আরও একদিন কি দুদিন লাগবে নিবেদিতার ইতিহাস মার্গারেট থেকে নিবেদিতায় পৌঁছানোর রাস্তায় হাঁটতে। আমরা সেই পথে এগিয়ে চলেছি। যারা আমার সাথে সেই পথে সঙ্গী হয়েছেন তাদের সকলকে হাত ধরে এগিয়ে নিয়ে চলেছি। সকলে ভালো থাকবেন, হাত ছাড়বেন না আমার। এরপরের রবিবার 180তম পর্বে তার মার্গারেট থেকে নিবেদিতা পৌঁছবার রাস্তায় আমরা ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট চিন্তায়, এই ছোট্ট ছোট্ট ভাবনায়, এই ছোট্ট ছোট্ট বিশ্বাসে, মার্গারেট থেকে নিবেদিতায়। অঙ্গশতমা সদ্গময় তমসৌমা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতম গময় আবির্ময়েধি। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরাম ও কৃষ্ণার্পণমস্তু।
সকলে ভালো থাকবেন।